আজকে আমরা আধুনিক ভারতের ইতিহাসের একটা ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব আর সেটা হলো ১৯ শতকের ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলন। দেখো, তোমরা যারা ডব্লিউবিপি, এসএসসি বা ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসবেই। তাই চলো একদম দেরি না করে শুরু করে দেওয়া যাক। আচ্ছা বাচ্চারা, একটু ভাবো তো ১৯ শতকের ভারত ঠিক কেমন ছিল? সেই সময়টা কিন্তু নানা রকম কুসংস্কার আর ভয়ঙ্কর সব সামাজিক কুপ্রথায় ভরা ছিল। যেমন ধরো সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, জাতিভেদ প্রথা, এই সব কিছু সমাজের গভীরে একদম শিকড় গেড়ে বসেছিল। ঠিক এমনই একটা অন্ধকার সময়ে কিছু মহান মানুষ এগিয়ে এলেন। তারাই এই অন্ধকার দূর করে একটা নতুন ভোরের আলো নিয়ে এলেন। আর এই সময়টা কি আমরা বলি ভারতের নবজাগরণ। আর জানো তো, এই যে নবজাগরণের কথা বললাম, এর শুরুটা হয়েছিল আমাদের এই বাংলা থেকেই। যে আন্দোলনের হাত ধরে এই বিপ্লবের জন্ম হয় তার নাম হলো ব্রাহ্ম আন্দোলন। চলো এবার আমরা ধাপে ধাপে এই আন্দোলনটার সম্পর্কে সবটা জেনে নিই। সবাই কিন্তু খুব মন দিয়ে শুনবে, কেমন? এই নবজাগরণের সবচেয়ে বড় কাণ্ডারি বা পথিকৃৎ যিনি ছিলেন, তিনি হলেন রাজা রামমোহন রায়। ওনাকে ভারতীয় নবজাগরণের জনকও বলা হয়। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। ওনার জন্ম হয়েছিল ১৭৭২ সালে বর্ধমান জেলার রাধানগরে। তিনি মূলত একেশ্বরবাদের প্রচার করতেন, মানে হল তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর একজনই। আর এর সাথেই তিনি হিন্দু সমাজের যত কুপ্রথা ছিল সেগুলো দূর করার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছিলেন। এবার দেখো ওনার কাজের টাইমলাইনটা কেমন ছিল। সালগুলো কিন্তু মনে রাখতে হবে। প্রথমে ১৮১৫ সালে তিনি কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এই নামটা ভালো করে মাথায় ঝুঁকিয়ে নাও। কেন বলো তো? কারণ পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে যে ব্রাহ্ম সমাজের পূর্বসূরি কোন সংগঠন ছিল। উত্তরটা হবে আত্মীয় সভা। বুঝলে? এর ঠিক পর ১৮১৯ সালে তিনি সংবাদ কৌমুদী নামে একটা পত্রিকা শুরু করেন। আর সবশেষে ১৮২৮ সালে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সভা, যেটা কিনা পরে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। তাহলে টাইমলাইনটা ক্লিয়ার তো? আচ্ছা, রাজা রামমোহন রায়ের পর এই যে ব্রাহ্ম আন্দোলনের মশাল, সেটা কে এগিয়ে নিয়ে গিয়েছিলেন জানো? তিনি হলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রামমোহন রায়ের মৃত্যুর পর তিনি ব্রাহ্ম সমাজের পুরো দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন আর তার আদর্শগুলোকে এগিয়ে নিয়ে যান। দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৩৯ সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। এর প্রধান কাজই ছিল রাজা রামমোহন রায়ের যে চিন্তাভাবনা, সেটাকে আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এই সভা থেকে তত্ত্ববোধিনী পত্রিকা নামে একটি খুব গুরুত্বপূর্ণ পত্রিকাও বের হতো। এরপর একটা বড় ঘটনা ঘটে। ১৮৫৯ সালে এই তত্ত্ববোধিনী সভা পুরোপুরি ব্রাহ্ম সমাজের সঙ্গে মিশে যায়। এই সালটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। ব্রাহ্ম আন্দোলন তো বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু এরপর আসরে এলেন এক তরুণ নেতা। তার নাম কেশবচন্দ্র সেন। তার চিন্তাভাবনা ছিল আরও অনেক বেশি প্রগতিশীল, যাকে আমরা র্যাডিক্যাল বলতে পারি। আর তার এই নতুন চিন্তাভাবনার জন্যই ব্রাহ্ম সমাজে একটা বড়সড় পরিবর্তনের ঝড় ওঠে, এমনকি বিভেদও তৈরি হয়। তিনি অসবর্ণ বিবাহ মানে ইন্টারকাস্ট ম্যারেজ বা বিধবা বিবাহকে আরও জোরালোভাবে সমর্থন করতেন, যা সেই সময়ের অনেকেই কিন্তু মেনে নিতে পারেনি। আর এই মতের অমিলের ফল যা হওয়ার তাই হল ১৮৬৬ সালে ব্রাহ্ম সমাজ প্রথমবার ভেঙে গেল। দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে যে পুরনো অংশটা রইল তার নাম হল আদি ব্রাহ্ম সমাজ, আর কেশবচন্দ্র সেনের নেতৃত্বে যে নতুন শাখাটা তৈরি হল তার নাম দেওয়া হল ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া। কেশবচন্দ্র সেন মহিলাদের শিক্ষার জন্য বামাবোধিনী পত্রিকাও শুরু করেছিলেন। পরীক্ষায় কিন্তু এই দুটো ভাগের মধ্যে পার্থক্যটা প্রায় জিজ্ঞাসা করা হয়, তাই এটা ভালো করে বুঝে নাও। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ব্রাহ্ম সমাজ আরও একবার ভাঙে। কী কারণে জানো? কেশবচন্দ্র সেন নিজে বাল্যবিবাহের বিরুদ্ধে এত প্রচার করতেন, অথচ তিনি তার নিজেরই নাবালিকা মেয়ের বিয়ে কোচবিহারের মহারাজার সঙ্গে দিয়ে দেন। এই ঘটনার ফলে তার অনুগামীদের মধ্যে একটা তীব্র মতবিরোধ তৈরি হয়, আর তার জেরেই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ আবার ভেঙে যায়। এরপর ১৮৭৮ সালে কলকাতায় আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করেন সাধারণ ব্রাহ্ম সমাজ। তাহলে বুঝলে তো ব্রাহ্ম সমাজের যাত্রাপথটা কেমন ভাঙা গড়ার মধ্যে দিয়ে গেছে। আচ্ছা, এই যে সংস্কারের আগুন, সেটা কিন্তু শুধু বাংলাতেই সীমাবদ্ধ ছিল না।
বাংলার পর এই আগুন ছড়িয়ে পড়েছিল ভারতের অন্যান্য জায়গাতেও, বিশেষ করে পশ্চিম ভারতে। চলো এবার আমরা ওই দিকের কিছু গুরুত্বপূর্ণ আন্দোলন আর সংগঠনের কথা জেনে নিই। পশ্চিম ভারতের এমনই একটা খুব গুরুত্বপূর্ণ সংগঠন ছিল প্রার্থনা সমাজ। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1867 সালে বোম্বেতে, আর এর প্রতিষ্ঠাতা ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। পরে 1870 সালে মহাদেব গোবিন্দ রানাডের মতো একজন বিখ্যাত মানুষ এতে যোগ দেন এবং এই সংগঠনকে আরও শক্তিশালী করে তোলেন। পরীক্ষার জন্য কিন্তু সাল, জায়গা আর প্রতিষ্ঠাতার নাম এই তিনটেই খুব ভালো করে মনে রাখতে হবে। এবার আমরা আরেকজন মহান সংস্কারকের কথা জানব। তিনি হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। কিন্তু শোনো, ওনার আসল নামটা পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা কি জানো ওনার আসল নাম কি ছিল? ওনার আসল নাম ছিল মূলাশঙ্কর। এটা একদম মাথায় গেঁথে নাও। এমসিকিউতে এই প্রশ্নটা যে কতবার আসছে তার কোনো ঠিক নেই। কি নাম? মূলাশঙ্কর। ভুলবে না কিন্তু। এই স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। তার একটা বিখ্যাত স্লোগান ছিল, বেদে ফিরে যাও, বা গো ব্যাক টু দ্য বেদাস। তিনি দুটো খুব গুরুত্বপূর্ণ বই লিখেছিলেন। একটা হলো সত্যার্থ প্রকাশ আর অন্যটা হলো বেদ ভাষ্য ভূমিকা। এই বইগুলোর নামও কিন্তু পরীক্ষায় আসতে পারে, তাই নোট করে রাখো। এমন কিছু আন্দোলনও ছিল যেগুলো শুধু সমাজ সংস্কার নয়, তার পাশাপাশি মানুষের আধ্যাত্মিক উন্নতি আর মানব সেবার ওপর অনেক বেশি জোর দিয়েছিল। চলো এবার আমরা সেই রকম কয়েকটি মিশন সম্পর্কে জেনে নেব। থিওসফিক্যাল সোসাইটি হলো এমনই একটা আন্দোলন। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। এই সোসাইটিটা ভারতে শুরু হয়নি। এটা 1875 সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠা করেছিলেন মাদাম ব্লাভাটস্কি আর কর্নেল অলকট। কিন্তু পরে 1882 সালে এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর ভারতের মাদ্রাজের কাছে আদিয়ারে নিয়ে আসা হয়। তাহলে বুঝলে তো, প্রতিষ্ঠা বিদেশে হলেও এর মূল কাজের জায়গা হয়ে উঠেছিল ভারত। এবার যার কথা বলবো তাকে তোমরা সবাই চেনো। আমার আর নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। কিন্তু পরীক্ষার জন্য যেটা আমাদের জানতেই হবে সেটা হলো ওনার আসল নাম। দয়ানন্দ সরস্বতীর মতো এনার আসল নামটাও পরীক্ষায় খুব আসে। ওনার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। এটা কিন্তু একদম ভুললে চলবে না। স্বামী বিবেকানন্দ তার গুরু শ্রীরামকৃষ্ণের আদর্শকে সবার কাছে পৌঁছে দিতে আর মানব সেবার জন্য 1897 সালে বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তার মূল মন্ত্র ছিল, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, মানে মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। এই মিশনটা ছিল মূলত একটা সমাজ সেবামূলক সংস্থা, যেটা একটা ট্রাস্ট হিসেবে রেজিস্টার্ড হয়েছিল। আমাদের আলোচনা কিন্তু এখনও শেষ হয়নি। আরও কিছু গুরুত্বপূর্ণ সংগঠন আছে যেগুলোর নাম আর প্রতিষ্ঠাতার নাম পরীক্ষায় সরাসরি জিজ্ঞাসা করা হয়। চলো আমরা একটা লাইটনিং রাউন্ডের মতো করে বাকিগুলো ঝটপট দেখে নিই। সবাই একদম মনোযোগ দাও স্ক্রিনে। আচ্ছা, এবার আমরা একটা তালিকার মাধ্যমে বাকি সংগঠনগুলো এক ঝলকে দেখে নেব। তোমরা শুধু তিনটে জিনিসের উপর নজর রাখবে: সাল, জায়গা আর প্রতিষ্ঠাতা। এই তিনটে মনে রাখতে পারলেই দেখবে অনেক প্রশ্ন কমন পেয়ে গেছো। রেডি তো সবাই? চলো। প্রথমে দেখো, 1829 সালে কলকাতায় রাধাকান্ত দেব প্রতিষ্ঠা করেন ধর্মসভা। আর এর কয়েক বছর পর 1844 সালে সুরাটে দুর্গারাম মনসারাম প্রতিষ্ঠা করেন মানব ধর্মসভা। দেখো, দুটো নামের মধ্যে কিন্তু একটু মিল আছে, ধর্মসভা আর মানব ধর্মসভা, তাই গুলিয়ে ফেললে চলবে না কিন্তু। এবারই তালিকাটা খুব মন দিয়ে দেখো। প্রথমে 1849 সালে দাদুবা পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেন পরমহংস মণ্ডলী। এরপর 1875 সালে পুনেতে শিক্ষার প্রসারের জন্য জি আগরকর প্রতিষ্ঠা করেন ডেকান এডুকেশন সোসাইটি। তারপর 1887 সালে লাহোরে শিবনারায়ণ অগ্নিহোত্রী প্রতিষ্ঠা করেন দেব সমাজ। আর সবশেষে, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, 1905 সালে গোপালকৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। এই তালিকাটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। বাহ, খুব ভালো। আমরা প্রায় সবকটা গুরুত্বপূর্ণ আন্দোলন আর সংগঠন সম্পর্কে জেনে নিয়েছি। চলো এবার পুরোটা একবার ঝালিয়ে নিই আর পরীক্ষার জন্য কিছু জরুরি টিপসও জেনে নিই। তাহলে আজকে আমরা কি কি শিখলাম এক নজরে দেখে নিই। আমরা ব্রাহ্ম সমাজ আর তার বিভিন্ন বিভাজনগুলো সম্পর্কে জানলাম। পশ্চিম ভারতের প্রার্থনা সমাজ আর আর্য সমাজের কথা পড়লাম।
থিওসফিক্যাল সোসাইটি আর রামকৃষ্ণ মিশনের মতো সেবা মিশনগুলো নিয়ে আলোচনা করলাম। আর সবচেয়ে জরুরি দুটো তথ্য, স্বামী দয়ানন্দের আসল নাম মূলা শঙ্কর এবং স্বামী বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত, এটাও শিখলাম। তো আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে তোমাদের জন্য একটা খুব কাজের পরীক্ষা টিপস। এই অধ্যায় থেকে পরীক্ষায় প্রায়ই স্তম্ভ মেলানো বা ম্যাচিং কোয়েশ্চেন্স আসে, মানে একদিকে সংগঠনের নাম দেবে আর অন্যদিকে প্রতিষ্ঠাতার নাম বা সাল দিয়ে দেবে, তোমাদের মেলাতে হবে। এটা মনে রাখার সবচেয়ে ভালো উপায় কি জানো? তোমরা বাড়িতে একটা চার্ট বানিয়ে নেবে। একটা কলামে সাল, পরেরটায় সংগঠনের নাম আর শেষেরটায় প্রতিষ্ঠাতার নাম। এইভাবেই পড়লে দেখবে সব গুলিয়ে যাবে না, আর খুব সহজে মনে থেকে যাবে। কেমন? এটা কঠিন কিছুই নয়, একটু চেষ্টা করলেই তোমরা সবাই পারবে। একদম চিন্তা করবে না, মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের সাফল্য আসবেই। আবার দেখা হবে।